আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জনাব আসিফ নজরুলকে নিয়ে। এবং জনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন, এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমির, আমিরুল যাকে বলা হয় রেভুলেশন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, অনেক ভিডিও করেছে এবং আপনারা সবাই তাকে চেনেন। এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন। তিনি প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, এটি দেখে বোঝা যায় এবং তার অনেক সিদ্ধান্তে, অনেক বক্তব্যে বাংলাদেশে অনেক কিছু হয়। তো সেই পিনাকি ভট্টাচার্য, যাকে কিনা এই আন্দোলন যে হলো, আগস্ট জুলাই বিপ্লব হলো, সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড, এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন, ধুমায়িত করেছেন, তাদের মধ্যে একেবারে ১ নম্বর হলো পিনাকি। তো পিনাকিকে যারা অপছন্দ করে, তারাও পিনাকির ভিডিও দেখে। আওয়ামী লীগের লোকজনও পিনাকির ভিডিও দেখে। এর কারণ হলো ওর সবকিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে। তথ্য উপস্থাপনা, তারপরে তার সঙ্গে তার বলার ভঙ্গি, অ্যাটিটিউড, তার লেখাপড়া, ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা বুটমুড়ি পেঁয়াজুর মতো করে তৈরি করেন। রোজার মাসে যেভাবে মানুষ রোজাটাকে এখানে আনা ঠিক হবে না। মানুষ যখন খুব ক্লান্ত থাকে, ক্ষুধার্ত থাকে এবং তার যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয়, ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায়, তার মধ্যে বাঙালির যে বুট, মুড়ি, পেঁয়াজু খুব সুন্দর করে মেখে একটু চিনি দিয়ে যদি কাউকে দেয়া হয়, তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন, সে সেটা খাবে। তো এখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড়-চোপড় নষ্ট করছিল, বাঙালি যখন তার খাবারের রুচি হারিয়ে ফেলেছিল, স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনো রকম উত্তেজনা ছিল না। প্রেম, ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না। ঐশ্বরিয়া নামক রায় নামক যে একটা সুন্দরী আছেন, বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন, যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি রীতিমতো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। তো বাঙালি ঠিক ২০২৩ সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল, ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল, তাদের মধ্যে নিঃসন্দেহে এটিএনের যে মাহফুজ সাহেব, তিনি যে গান গাইতেন, কখন তিনি গান গাইবেন, এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমরা তাকে গালি দেই, ট্রল করি, যা কিছু করি না কেন, তিনি যে গান গাইতেন, ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল। এরপরে ছিল কখন সেই সেফায়েতুল্লাহ সেফু একটা নতুন ভিডিও দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন, এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কি বলবো, দিলীপ কুমারের সবচেয়ে বিখ্যাত যে সিনেমাগুলো, গঙ্গা যমুনা, আন, তারপরে শেষে যদি হলিউডের সিনেমা ধরেন, সেই সফিয়া লরেনের বিখ্যাত টু ওম্যান, সানফ্লাওয়ার, বা আড্রে হেপবার্নের রোমান হলিডে, বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দ্য বাইসাইকেল থিপ, কিংবা ধরুন দ্য সাউন্ড অফ মিউজিক, এইগুলোর চাইতেও আমাদের কাছে সেফায়েতুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন, শান্তি। একেবারে দুদণ্ড ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ সেফায়েতুল্লাহকে খুঁজত ২০২২ এবং ২৩ সনে। এই লাইনে সেফায়েতুল্লাহ হলেন এই সবার বাবা, মানে ফাদার অফ দ্য এন্টারটেনমেন্ট। মানে আপনি এখন তো ২৪ সনে হয়ে গেছে, ২১, ২২, ২৩, মানে গত সেই ২০২১ থেকে একেবারে ২৪ পর্যন্ত যারা এই বাংলাদেশে এন্টারটেইন দিয়েছে রাজনীতির নামে, বিনোদনের নামে, সব জায়গাতে, তো সবার পিতা, এই জাতির পিতা শেফুদা। এটা পিনাকিও স্বীকার করেছেন যে তিনি শেফুদাকে ফলো করেন। তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম। আর বিনোদন পেতাম কোথায়? হিরো আলম। হিরো আলম যা কিছুই করত, আমরা খুবই বিরক্ত হতাম, তারপরে ট্রল করতাম, কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম এবং প্রথম আলো, ডেইলি স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করতো, বিকজ তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কো-ফাউন্ডার।
মানে এই যে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার সেফায়েতুল্লাহ, মাহফুজ সাহেব এবং এই হিরো আলম। তো এই গ্রুপের সঙ্গে একেবারে ম্যাটিকুলাসলি যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস। তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকুরি করতো একুশে টেলিভিশনে। তো সে আমেরিকাতে থাকে, গাড়ি চালায় মূলত, ট্যাক্সি ড্রাইভার। তো সেখান থেকে সে এই ইউটিউব করতো। তো ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে। যেমন ধরুন ফারজানা রূপা, তারপরে ৭১ টেলিভিশনে যারা চাকরি করতো, এরপরে ডিবিএসে যেমন শারমিন, মানে যারা খুব কমনীয়, তারপরে আলোচিত, সমালোচিত। তো এদেরকে নিয়ে সে গীবত করত। কার সঙ্গে কার সম্পর্ক, কে কোন জায়গাতে খাট গরম করে, মানে এই অবৈধ প্রণয় নিয়ে আ যেটিকে বলা হয় সেক্সুয়াল পারভার্সন। এই সেক্সুয়াল পারভার্সন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাসলি তুলে আনতেন। এই এখন শারমিন গেল, এই এখন ফারজানা রূপা গেল, ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেলল। কাপড় খুলতে গিয়ে মোজাম্মেল বাবু আসলো। মোজাম্মেল বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আরেকজন আসলো, মঞ্জু আসলো, ইকবাল সুবহান চৌধুরী আসলো। মানে এই জিনিসগুলো সে বলে যেটি হলো মানুষের যে বিকৃত রুচি, সেই বিকৃত রুচি যেটা অনেকে লুকায়িত ছিল, এটাকে সে একেবারে উদগীরণ করে দিল। এবং মানুষের মধ্যে অশ্লীলতা, তারপরে শেষে মন্দ জিনিস শোনার উদগ্র বাসনা, অন্যকে সন্দেহ করা এবং যেকোনো নারী, যেকোনো পুরুষ, অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার যে স্রষ্টা, ফাউন্ডিং ফাদার নয়, একেবারে ফাদার অব দ্য নেশন, সেটা হলো ইউটিউবার ইলিয়াস। ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় আ নতুন সোসাইটি গড়ে উঠল, বিবর্তন ঘটল। এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো। তো এখন সেই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত, এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি, এটা ডাউন হয়ে গেল না, এটা ঊর্ধ্বে উঠে গেল। এবং আগে যারা মানে বিনোদন দিতেন, মাহফুজ সাহেব, তারপরে হিরো আলম, তারপর শেষে আপনার সেফায়েতুল্লাহ, তারা অবদমিত হয়ে গেলেন। এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন, সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন। এবং তার ইলিয়াসের যৌবন টগবগিয়ে যখন ফুটতে থাকলো, ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা ২০২৩ সনে দাঁড়া বাড়তে থাকলো। এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভার্সন অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড, মাইন্ড, বডি অ্যান্ড থিঙ্কিং, এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন, আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন, ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো। তো পিনাকি প্রথমে আমাদের মতো ফিচার করতো বা ফাহামের মতো সে আ যাকে বলে ভিডিও বানাতো, কিন্তু ওগুলো আ খেত না কেউ। আ তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো এবং উইথ হিজ এডুকেশন, ইলিয়াসের লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার লেখাপড়ার মান কি বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না। বাট পিনাকির একটা ইতিহাস আছে। তো তার সাথে এডুকেশন আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। তো যখন পিনাকি আ তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে হিরো আলমকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে যাকে বলা হয় আ সেফায়েতুল্লাহ সেফুকে আনলো এবং সে গানও গেয়েছে। গান গেয়েছে। তাহলে হিরো আলম এবং মাহফুজ সাহেবের মতো সে ওই কিছু ক্ষেত্রে তার গান আনলো, কবিতা আনলো। তো সব মিলিয়ে সে এরকম একটা কনটেন্ট সে তৈরি করলো, যেখানে সবাই একেবারে ওয়ান ইন এ মিলিয়ন, মানে একের মধ্যে সে ১০,০০,০০০ সে জিনিস পেয়ে গেল। এখানে সে গোলাম মোল্লা রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে পিনাকির মধ্যে পাবে। আলবার্ট আইনস্টাইনের সূত্র পাবে। তারপরে শেষে সে ইবনে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে, ডাক্তারি বিদ্যা পাবে। এখানে সে যৌনবিদ্যা পাবে। এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কিভাবে অপারেশন করে এবং কিভাবে মলদ্বারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মলদ্বারে ঘা হলো কিনা এটা কিভাবে সে টেস্ট করবে, এই জিনিসগুলো মানুষ খুঁজে পেল। এর কারণ হলো আমাদের যে দেশের মানুষের স্বভাব, সবাই মলদ্বারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায়, কেউ বাঁশ ঢুকাতে চায় এবং বাঁশ শুধু যেন তেন নয়, কঞ্চিওয়ালা বাঁশ, যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আক্কেওয়ালা বাঁশ।
তো এই আইক্যবেলা বাঁশ আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন, এতেও আপনার তৃপ্তি মিটবে না। আপনার মনে হবে যে আঙ্গুলটা একটু ঢুকাতে পারতাম। তো এই যে পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকানোর যে প্রবৃত্তি, আ সেটাকে একেবারে বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জনাব পিনাকি ভট্টাচার্য। ফলে বুম, বুম, মার, মার, কাট, কাট, কিসের শাহরুখ, কিসের যাকে বলা হয় অক্ষয় কুমার বা অন্য এই যুগেতে আ হলিউডের যারা সবচেয়ে নামকরা ব্লকবাস্টার সেই জনি ডেপ বলেন বা অন্যান্য যারা বলেন, সবকিছু বাদ দিয়ে বাঙালির মন এবং মননে শুধু এই বাংলা নয়, পশ্চিমবঙ্গায় পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব দ্য যাকে নেশন অফ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, বিনোদন জগতের একেবারে অবিসংবাদিত জাতির পিতা। এতে কোনো সন্দেহ নেই এবং এখনো পর্যন্ত তিনি সেই বহাল তবিতে আছেন। তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন। তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইলিয়াস, ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন। তো কাজেই তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আ আসিফ নজরুলকে ধরেছেন। তিনিও ধরেছেন তার এই যে এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে, অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার 1 ছিল, এই বিনোদন জগতের ফাদার ছিল, তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে, আ ইলিয়াসকেও আপনি বলতে পারেন ইউটিউবার ইলিয়াস ইজ দ্য আ মাস্টার মাইন্ড অফ পিনাকি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন, জয়েন্টলি কাজ করছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। এই দেশকে ভারতের শোষণমুক্ত করার জন্য, এই জাতিকে নতুন স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য, এই জাতিকে মানে আত্মপরিচয়ে বলীয়ান হওয়ার জন্য একটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল হি ইজ দ্য মেইন কালপ্রিট। তাদের সকল কর্মকাণ্ডের বাধা, প্রধান বাধা, এবং একে যেকোনোভাবে একে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, তাড়াতে হবে এবং একে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে যদি তাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে আসিফ নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কি করা হতো? কুটি, 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 কুটি করে আ একেবারে ওই যে তার সর্ব অঙ্গে ১ম এ ওই যে পিনাকি সাহেবের হাত, ইলিয়াস সাহেবের হাত বা খাট কটকট করা যে সমস্ত জিনিসগুলো তারা করেন, ওরকম একটা জিনিস তারা করে একে জনসম্মুখে অ্যা একবার আসিফ নজরুল তাদের দ্বারা উহ করতেন, আহ করতেন, চিৎকার করতেন, আবার হাসতেন গুদগুদি পেয়ে। এই জিনিসগুলো আ মানে জাস্ট তাদের স্টাইলে তারা করতেন। তারপরে তাকে বিচার করতেন এবং তাদের ধারণা অনুযায়ী আসিফ নজরুল সাহেব এই সময়টিতে গত ১০০ দিনে যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূসের, দেশের, জাতির এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের সবকিছু শেষ করার জন্য আসিফ নজরুল যা কিছু করছেন এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এইরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছেন যে, "দেখো কত ধানে কত চাল। এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড়। তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো, সেটা বড় না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি বা আমি নিউ ইয়র্কে বসে আমার শিষ্যকে দ্বারা, ভাবর শিষ্যকে দ্বারা যে কথাগুলো বলাচ্ছি সেগুলো শক্তিশালী।" এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে এবং এরই প্রেক্ষিতে জনাব আসিফ নজরুল যথেষ্ট বিচলিত, কোনো সন্দেহ নাই। এবং আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত। ডক্টর ইউনূস সাহেব বিচলিত কিনা জানি না। আ তবে সবাই সন্দেহ করছে যে আ এরা সবাই মোটামুটি জামাতের বন্ধু, শিবিরের বন্ধু এবং জামাত শিবিরকে ক্ষমতায় রাখার জন্য, সেভ করার জন্য বা ইসলামাইজেশন এর জন্য এরা মনে করছে জামাতই বাংলাদেশের একমাত্র দল যাদের হাতে দেশ জাতি নিরাপদ। এবং এই জামাতের যে কর্মে যত বাধা এই আসিফ নজরুল আ এবং আসিফ নজরুলের সাথে জামাতের ১ম দিকে যে দহরম-মহরম সম্পর্ক ছিল, এটি যেকোনো কারণে হয়তো বাংলাদেশে জামাতের কারণে হয়েছে বা আসিফ নজরুলের কারণে হয়েছে বা ভারতের কারণে হয়েছে বা প্রথম আলোর কারণে হয়েছে অথবা পিনাকি ইলিয়াসদের কারণে হয়েছে। হোয়াটএভার মেবি ডাজ নট ম্যাটার, এটা হয়ে গেছে। এখন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি করবে ডক্টর আসিফ নজরুল? তাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ট্রল করছে, তাকে সবাই ভয় দেখাচ্ছে
এবং সেই ভয়ের কারণে দেখলাম যে সে মাটির সঙ্গে একদম মিশে গেছে এবং সে রিয়েলি ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে সে Facebook স্ট্যাটাস দিচ্ছে এবং তারপরে সে পিনাকিকে নিয়ে কথা বলছে, আ ইলিয়াসকে নিয়ে কথা বলছে পরোক্ষভাবে। সরাসরি নাম যে নিবে এই সাহসও তার নাই। পিনাকির যে নাম নেবে বা ইলিয়াসের যে নাম নেবে এই সাহস ডক্টর আসিফ নজরুল সাহেবের নেই। ফলে তিনি একবার বলছেন যে, এক ভদ্রলোক আছেন তাকে জাতির পিতা না বানানো পর্যন্ত থাকবে না। তো আসিফ নজরুল যতই ভয় পাক না কেন, পিনাকি তো ভয় পান না। তিনি আবার বিরোধর্ফে বলছেন, আমাকে ইন্ডিকেট করে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তিনি আবার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি পেয়ে আ আসিফ নজরুল আবার ভয় পেয়েছেন। আবার ভয় পেয়ে বঙ্গভবনে কি করেছেন, গণভবনে কি করেছেন, ৫ তারিখে, ৪ তারিখে, ৩ তারিখে কি করেছেন সেই প্রমাণগুলো আবার তিনি উপস্থাপন করছেন এবং এই ১ম আমি আসিফ নজরুলের একটা বিষয় দেখলাম যে তিনি বলতে গেলে বন্ধুহীন। মানে এই সময়টিতে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। তিনি একা এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা ও শব্দ করছে না, টু শব্দ করছে না। তাকে সেভ করার জন্য আ তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না। কোনো উল্লেখযোগ্য ব্যক্তি। অনেকেই নিচে, নিচে বলছে যারা হয়তো ইলিয়াসকে পছন্দ করে না, পিনাকিকে পছন্দ করে না, তারা হয়তো বলছে। কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো জায়গা থেকে উনি তো সমাজের যে এলিট যে সোসাইটি মেইনটেইন করেন, উনার পক্ষে তো মাহফুজা নামের বক্তব্য দেওয়া উচিত। উনার পক্ষে প্রথম আলোর বক্তব্য দেওয়া উচিত। এমনকি উনাকে ডিফেন্ড করার জন্য যদি প্রধান উপদেষ্টা বলে যে, "হোয়াটএভার মে বি, দ্যাট শুড নট বি।" এই সমস্ত জিনিস হওয়া উচিত নয়। আমরা আসিফ নজরুল সাহেবের কাজকর্ম সম্পর্কে জানি, ওয়াকিবহাল। এই জিনিসগুলো হচ্ছে না। ফলে তিনি মূলত আসলে বন্ধুহীন হয়ে পড়েছেন। অথবা তার আদৌ কোনো কালে কোনো বন্ধু ছিল কিনা এটি এখন প্রমাণ করার সময় এসেছে। তো কাজেই নাটক চলছে, ড্রামা চলছে, বিনোদন চলছে। দেখি এটার কি পরিণত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।